ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে, যা সকলের কাছে মুসলিম ন্যাটো হিসেবে পরিচিত লাভ করছে। মক্কার যৌথ প্রতিরোধ চুক্তি নামে এই চুক্তি গতকাল শুক্রবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্বাক্ষরিত হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এতে স্বাক্ষর করেন। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরায়েল কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়, বরং পুরো মুসলিম উম্মাহর জন্য এক বড় ধরনের হুমকি। এই পরিস্থিতি মোকাবেলায় তিনি সব মুসলিম দেশকে ভেদাভেদ ভুলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সামরিক জোট গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী তার এই কঠোর অবস্থানের কথা জানান। লক্ষণীয় বিষয় হলো, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরদিনই তার এই জোরালো বক্তব্য সামনে এলো। কৌশলগতভাবে এই তিন দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির পরপরই খাজা আসিফের এই হুঙ্কার নতুন আলোচনা জন্ম দিয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে খাজা আসিফ জানান, 1917 সালের বিতর্কিত ব্রিটিশ বালফোর ঘোষণার মধ্য দিয়ে আজকের এই ইসরায়েলে জন্ম হয়েছে। একটি ভিত্তিহীন ঘোষণার উপর ভর করে গড়ে ওঠা এই দেশটি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য সরাসরি ঝুঁকি তৈরি করে আসছে। ফলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মুসলিম দেশগুলোর একত্র হওয়ার কোনো বিকল্প নেই। পূর্ব ও মধ্য ইউরোপের এই দেশগুলো দেখুন, রাশিয়া, জার্মান এবং পূর্ব ইউরোপের এই দেশগুলোতে ইহুদিরা বসবাস করত। কিন্তু 1930 সালের দিকে জার্মানির নাৎসি বাহিনী এবং রাশিয়ার ভয়াবহ নির্যাতনের মুখে হাজার হাজার ইহুদি ইউরোপ ছাড়তে বাধ্য হয়। এখানে লন্ডন ও এদিকে ফিলিস্তিনের ভূমি লক্ষ্য করুন। 1917 সালে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেন লন্ডনে বসে সম্পূর্ণ অন্যায়ভাবে এই বেলফোর ঘোষণা জারি করে। এই ব্রিটিশরা ফিলিস্তিনের মুসলমানবাসীদের কোনো মতামত না নিয়ে বাইরে থেকে আসা বহিরাগত ইহুদিদের জন্য এই ভূমিতে আবাসন গড়ার সবুজ সংকেত দেয়। বেলফোর ঘোষণার পরপরই 1920 সাল থেকে 40-এর মাঝামাঝি সময়ে ভূমধ্যসাগরীয় সমুদ্রপথ এবং ফিলিস্তিনি উপকূলীয় বন্দর হাইফা, জাফফা এই সমস্ত অঞ্চলগুলোতে হাজার হাজার ইহুদি জনবসতি পূর্ব ইউরোপ, জার্মানি এবং রাশিয়া থেকে জাহাজে করে এভাবে ফিলিস্তিনের এই সমস্ত উপকূলীয় বন্দরগুলোতে আসতে শুরু করে। আর তারপরই অবৈধভাবে ফিলিস্তিনিদের ভিটেমাটি দখল করতে শুরু করে। তবে ফিলিস্তিনিরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকেনি। 1936 সাল থেকে 1940 সালের মধ্যে ফিলিস্তিনিরা ব্রিটিশ ঔপনিবেশিক এবং এ ধরনের অবৈধ ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে তুমুল আন্দোলন সংগ্রাম শুরু করে। তারা ছিল নির্দিষ্ট সামান্য বাঁশ, লাঠি, পাথর এসব নিয়ে তারা ব্রিটিশ ঔপনিবেশিকের যে সমস্ত সেনাবাহিনী ছিল এবং যে সমস্ত সশস্ত্র ইহুদিরা ছিল তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। কিন্তু এভাবে নিরস্ত্রভাবে আর কতদিন টিকে থাকা যায়? গুলি, রাইফেল এসব তো আর পাথর, লাঠি এগুলো দিয়ে মোকাবেলা করা সম্ভব না। মূলত এই ইহুদিরা ছিল যে তারাই যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা ছিল অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের কাছে ছিল আমেরিকা এবং ব্রিটিশদের কাছ থেকে দেওয়া অত্যাধুনিক অস্ত্র। এই সমস্ত অস্ত্র দিয়ে তারা নিরীহ, নিরস্ত্র এবং ওই সমস্ত অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের উপর যারা এই সমস্ত অবৈধ অভিবাসী ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নেমেছিল, নিজেদের ভূমি রক্ষার জন্য, নিজেদের আবাসস্থলকে রক্ষার জন্য, তাদের উপর এই ইহুদি বর্বর জাতি এবং সম্পূর্ণ ব্রিটিশদের সহযোগিতায় তারা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ছাপিয়ে পড়ে। আজকে যে ফিলিস্তিনিদের উপর অত্যাচার নির্যাতন চলছে তা কেবল 2 বছর 5 বছর কাহিনী নয়। এই অত্যাচার শত বছর ধরে চালিয়ে আসছে ব্রিটিশ এবং তারই হাত ধরে এখন আমেরিকানরা ইসরায়েলদেরকে সহযোগিতা করে যাচ্ছে। 1947 সালে আমেরিকার দ্বারা প্রভাবিত হয়ে জাতিসংঘ একটা জঘন্য ধরনের আইন পাশ করে, যেখানে দেখানো হয় যে ফিলিস্তিন রাষ্ট্রটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে এবং ফিলিস্তিনের সবচেয়ে উর্বর জমি, যেখানে বীজ ফেললে খুব সহজে বিভিন্ন ধরনের ফল, শাকসবজি এবং অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস, শস্য উৎপাদন হবে, সে সমস্ত উর্বর জমিগুলো এবং অধিকাংশ সিংহভাগ জমি জাতিসংঘ আমেরিকার চাপে ইসরায়েলিদের হাতে তুলে নেয়। মূলত এভাবে 1947 সালের একটা আইন পাশ করে জাতিসংঘ, যেখানে দেখানো হয় যে ফিলিস্তিনি রাষ্ট্র এখন থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে এবং অধিকাংশ এর সিংহভাগ জমি যেগুলো অত্যন্ত উর্বর ছিল সেগুলো এখন থেকে ইহুদিরা ভোগ দখল করা শুরু করবে। 1948 সালে ইসরায়েল নিজেকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। মার্কিন ও পশ্চিমা অস্ত্রের জোরে তারা প্রায় 5 শতাধিক ফিলিস্তিনি গ্রাম ধ্বংস করে ফেলে। প্রায় 7.5 লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের নিজ ভিটামাটি ছেড়ে শরণার্থী হতে বাধ্য হয়। তারা মিশর,
সিরিয়া, লেবানন এবং জর্ডানের দিকে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করা শুরু করে। যে সমস্ত ভূমিতে তারা নিজেরা বাস করত সে সমস্ত ভূমিগুলো ইসরায়েলের অভিবাসীরা দখল করে নেয়। যারা বিভিন্ন পূর্ব ইউরোপ থেকে এসেছিল, কেউ এসেছিল রাশিয়া থেকে, এ সমস্ত অবৈধ অভিবাসীরা জোর করে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে শরণার্থী উদ্বাস্তু হতে বাধ্য করে। আর এই ঘটনাটি ইতিহাসে কালিমা লিপ্ত নাকবা হিসেবে পরিচিত। 1948 সালের নাকবা থেকে শুরু করে 1967 সালের দখলের মধ্য দিয়ে ফিলিস্তিনের উপর যে অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত সে ঔপনিবেশিক আগ্রাসন অব্যাহত রয়েছে। আর তাই এটি কেবল কোনো অতীতের ইতিহাস নয়, এটি আজকের এক জীবন্ত বাস্তবতা। এই ধারাবাহিক আগ্রাসনের কারণে সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও ক্ষমতার পরিবর্তন নিয়ে নিজেদের স্পষ্ট বার্তা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ খুব পরিষ্কারভাবে মনে করিয়ে দিয়েছেন যে চলতি বছরের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেরে গেলেও ইসরায়েলের আগ্রাসী নীতির খুব একটা হেরফের হবে না। জেরুজালেমের মসনদে নাফতালি বেনেট আসুক কিংবা অন্য কেউ, তাদের মূল মনোভাব একই থাকবে, কারণ পুরো রাষ্ট্রীয় কাঠামোটি গড়ে উঠেছে এই দখলদারিত্বের উপর। এর আগেও খাজা আসিফ বিশ্বমঞ্চে ইসরায়েলকে মানবতার অভিশাপ এবং ক্যান্সার হিসেবে উল্লেখ করে কড়া বার্তা দিয়েছিলেন। অতএব ইতিহাস থেকে বর্তমান আমরা দেখতে পাই নেতানিয়াহু বা বেনেট কেবল ব্যক্তিমাত্র। বিশ্ব সাম্রাজ্যবাদের মদদে পরিচালিত এই দখলদারিত্বের চরিত্র কখনোই পাল্টায়নি। ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রের এই অপরিবর্তনশীল আগ্রাসনের পথ রুখতে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে এবার এক ঐতিহাসিক যুগান্তকারী পদক্ষেপে এসেছে মুসলিম বিশ্বের প্রধান তিন শক্তি, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। এই তিন অংশীদার সম্প্রতি যৌথভাবে সাফ জানিয়ে দিয়েছে তাদের যে কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের উপরে আক্রমণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ পাকিস্তানের উপর যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে বাকি দুই দেশ সৌদি আরব এবং তুরস্ক সেটার প্রতিবাদ করবে এবং তা প্রতিরোধ করার চেষ্টা করবে। এই কঠোর শর্ত জুড়ে দেওয়ার অর্থ হচ্ছে ভবিষ্যতের যে কোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্ত যৌথ প্রতিরোধ গড়ে তোলা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আলাদা বিবৃতিতে স্পষ্ট করেছে যে এই স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিটি কোনো সামরিক সমঝোতা নয়, বরং এটি তিনটি দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্বের স্থায়ী বন্ধন ও ইসলামী সংহতির উপর ভিত্তি করে পরিচালিত। ইতিহাস ও বর্তমানের এই সংকটকালে এই চুক্তিটি মূলত তাদের পারস্পরিক কৌশলগত স্বার্থ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও এক ধাপ নিয়ে যাবে।